আচ্ছা, সারোয়ার লাইভে যান। ঠিক আছে, পাওয়ার পয়েন্টটা দেন। তার আগে আমি দুটো কথা বলে নিই। তো আজকে তো আপনাদের যে জন্য ডাকলাম সেটার একটা বড় কারণ হলো, এবং আমার সাথে আমার সহকর্মীরাও আছেন অনেকে, তো সেই বিষয়টা হলো যে আপনারা জানেন যে গত 2018 সাল থেকে বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার ক্ষেত্রে প্রথম স্বীকৃতি পেল, প্রথম স্বীকৃতি, তখন থেকে এই বিষয়ে বাংলাদেশে আগ্রহ বেড়েছে। এবং বাংলাদেশ 2018 সালের পরের থেকে সরকারের পক্ষ থেকেও বিভিন্ন পদক্ষেপ, প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সাম্প্রতিক কালে কোভিড আসার পরে এই আগ্রহটা আবার ভিন্ন মাত্রা পেয়েছে, এবং যেহেতু আগামী বছর এইটার দ্বিতীয় স্বীকৃতির জন্য বাংলাদেশ যাবে আন্তর্জাতিক পর্যায়ে, সেহেতু আগ্রহটা আরো অনেক বেশি। গত 7 দিন 10 দিনে আমার কাছে আপনার সহকর্মীরা, সাংবাদিক সহকর্মীরা অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন নিয়ে এসেছেন। বাংলাদেশ কি করবে, আঘাত কিরকম হলো কোভিডে, এটার কারণে পিছিয়ে যাবে কিনা, অথবা এই যে আঘাতটা সাধারণভাবে সুবিধা চলে গেলে পরে, বিশেষ সুবিধা চলে গেলে পরে, রিয়াতি সুবিধা না থাকলে পরে তখন কি হবে, এটা নিয়ে অনেকেরই এখন আবার নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে বলে আমি দেখলাম। তো অনেককে, এবং অনেকের ক্ষেত্রে আবার বিভিন্ন উৎস থেকে অর্ধসত্য, খণ্ডিত সত্য শুনে অনেকে আবার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত করছেন, সেটাও আমি দেখলাম আর কি। সেটা তো আমাকে একটু কিছুটা বিচলিত করলো। তো আমি তখন ভাবলাম যে ভালো হয় যে আপনাদের সাথে এই বিষয়ে একটু আলাপ করি। আমরা সিপিডি থেকে এর আগে ধারাবাহিকভাবে স্বল্পোন্নত দেশ নিয়ে আপনাদের সাথে কাজ করেছি। আজকেও আপনাদের আমন্ত্রণের সাথে আমরা 3-4টি আমাদের পুরনো লেখা দিয়েছি। আমরা আন্তর্জাতিক পর্যায়ে বই প্রকাশ করেছি এটার উপরে, এবং আজকে এখানে অনেকে আমার সহকর্মীরা উপস্থিত আছেন যারা এটার বিভিন্ন বিষয় নিয়ে লিখে থাকেন। কিন্তু এখন একটা নতুন পর্যায়ে এসছে বলে আমার কাছে মনে হয়েছে। তো এই নতুন পর্যায়ে নতুন ভাবে ব্যাখ্যা করার প্রয়োজন আমাদের মনে হয়েছে। একটা সময় তো ছিল যে বাংলাদেশের নীতি নির্ধারকরা স্বল্পোন্নত দেশ বলতে কি বুঝায় আর নিম্ন আয়ের দেশ বলতে কি বুঝায় এর পার্থক্য বোঝেন না। এখনো অনেকে বলেন যে আমরা মধ্য আয়ের দেশে পরিণত হব 2024 সালে। উনি জানেন না যে, ওনার খেয়াল নাই, অথবা জানেন না, অথবা এই ব্যাপারে সচেতন না যে 2015 সালে এটা হয়ে গেছে। তো এই সমস্ত কথা চিন্তা করে ভাবলাম যে আপনাদের সাথে একটা আলাপচারিতা করা যায় কিনা। তো আজকে মূলত যেভাবে কথাটা আমি চিন্তা করেছি সেটা হলো যে আমরা একটা আলাপ আলোচনার ভিতরেই থাকবো আর কি। আলাপ আলোচনাকে ঠিকমতো প্রেক্ষিত দেওয়ার জন্য আমি একটা ছোট আপনাদের সামনে উপস্থাপনা দিব। সেটার ফলে আপনারা এই মুহূর্তে বৈশ্বিক পর্যায়ে এবং বাংলাদেশে এবং আঞ্চলিকভাবে এই স্বল্পোন্নত দেশের উত্তরণের প্রক্রিয়া কি অবস্থায় আছে, নতুন কি চ্যালেঞ্জ এসছে, এবং আগামী কয়েক মাসের ভিতরে কি হতে যাচ্ছে সেই সম্বন্ধে কিছুটা হয়তো আপনাদের কাছে ধারণা পাবেন। তো অভ্র, আপনি একটু পাওয়ার পয়েন্টটা দেন। আমি আপনাদের বলতে চাই যে আজকের আমার এই কাজটা তৈরি করার ক্ষেত্রে আমার আরেক সহকর্মী ফারিয়া, ফারিয়া ক্যান ইউ শো ইয়োরসেলফ, নাকি ইউ ক্যানট? ফারিয়া আমাকে অনেক সাহায্য করেছে এই কাজ, এই পাওয়ার পয়েন্টটা প্রস্তুত করার ক্ষেত্রে। সে আর আমি একসাথে এই বিষয়ে গবেষণার কাজ করি, এবং পাওয়ার পয়েন্টটা আপলোড করা হয়েছে আপনাদের কাছে, আপনারা পাবেন। আর এর আগে যারা কাজ করেছে তারা তো মুস্তাফিজ মোয়াজ্জেম আছে, কিন্তু আমার সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করেছে সারা সাবিন খান, উনিও আছেন এখানে। সেই 2-4 আমাদের লেখাগুলো আপনারা বিভিন্ন পাবেন। তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলাপ করছি সেটা হলো যে স্বল্পোন্নত দেশের এই যে উত্তরণ বাংলাদেশ করতে যাচ্ছে, কোভিড এর প্রেক্ষিতে তাহলে নতুনত্বটা কি আসলো এবং তার ফলে ফলাফলটা কি দাঁড়াবে। আজ থেকে 40 বছর আগে আপনারা জানেন যে 1971 সালে জাতিসংঘ এই উন্নয়নশীল দেশের ভিতরে স্বল্পোন্নত দেশের একটি গোষ্ঠী তৈরি করে, বিশেষ করে তাদের বিভিন্ন ধরনের পিছিয়ে পড়া কারণে এবং তাদের আর্থসামাজিক এবং পরিবেশগত ভঙ্গুরতাকে বিবেচনায় নিয়ে, এবং বিশেষ করে আন্তর্জাতিক সহযোগিতাকে জোরদারভাবে সেখানে সঞ্চালন করার লক্ষ্যে। তো তিনটে আপনারা সকলেই জানেন, এটা এগুলো এখানে আমি সময় দিব না, যে তিনটি সূচকের উপর নির্ভর করে। সেই সূচকগুলোর উপসূচক আরো আছে। একটা হলো মাথাপিছু জাতীয় আয়,
জিডিপি না, কিন্তু জিএনআই, অর্থাৎ রেমিটেন্স এখানে বড় ভূমিকা পালন করে। তারপরে হলো মানব সম্পদ, সেটার ভিতরে 6টা আছে উপসূচক, 3টে স্বাস্থ্য, 3টে শিক্ষার ক্ষেত্রে, এবং আছে আপনার অর্থনৈতিক এবং পরিবেশগত ভঙ্গুরতার, সেখানে 8টি উপসূচক এখানে আছে। তবে এখানে মনে রাখতে হবে যে 7.5 কোটি না হলে, নিচে না হলে, জনসংখ্যা না হলে কিন্তু স্বল্পোন্নত দেশ হওয়া যায় না। বাংলাদেশ হলো একমাত্র ব্যতিক্রম যে এই 7.5 কোটির সেইটার উপরে জনসংখ্যা নিয়ে সে 1975 সালে সদস্য হয়েছিল। স্বাধীনতা উত্তরকালে আন্তর্জাতিক সমাজের সমবেদনা এটা ছিল। প্রফেসর নুরুল ইসলামের বইয়ের ভিতরে আপনারা সেই ইতিহাস পড়তে পাবেন। উনি তখন প্ল্যানিং কমিশনের উপপ্রধান ছিলেন। উনি কিভাবে এটা নিয়ে সে সময় নিউ ইয়র্কে সংগ্রাম করেছিলেন। তো সর্বোচ্চ 52টা দেশ হয়েছিল, এখন এই মুহূর্তে 47টা দেশ এখানে আছে, এবং কে ঢুকবে কে বেরোবে এইটার উপরে দেখভাল করার দায়িত্ব হলো কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, সিডিপি। এটা জাতিসংঘের একটি কমিটি, এবং জাতিসংঘের সাধারণ পরিষদ এবং ইকোসক অর্থাৎ আর্থসামাজিক বিষয়ক যে কমিটি আছে তার অধীনে এটা কাজ করে। এরপরে আগান। অভ্র, কে দেখছে আমার ওখানে? হ্যাঁ, দ্বিতীয় যেটা আপনাদের কাছে আমি নিয়ে আসছি সেটা হলো যে আপনারা জানেন যে এই 3টা সূচকের ভিতর থেকে বের হওয়ার 2টো তরিকা আছে। একটা তরিকা হলো 3টার ভিতরে অন্তত 2টো পরপর 6 বছর 2টো পর্যবেক্ষণের ভিতরে টিকতে হবে, এবং অথবা আপনার আয়কে, আপনার যে প্রয়োজনীয় আয়ের দ্বিগুণ হতে হবে। এই ক্রাইটেরিয়াটা সাধারণ সবসময় সাম্প্রতিককালে এসেছে, এবং এটার ভিত্তিতে ইকুয়েটোরিয়াল গিনিকে এই গ্রুপের থেকে বের করা হয়েছে। কারণ হলো সে একটা উচ্চ আয়ের দেশ হয়েও আর্থসামাজিক উন্নতি করতে পারছিল না, সেহেতু সকলে মনে করেছে এটা তার দোষে হচ্ছে, এটা কোনো পৃথিবীর দোষ না, সেহেতু তাদের ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। তো আপনারা জানেন যে এখন এই মুহূর্তে জাতীয় আয়ের দিক থেকে $1230 কথা, অর্থাৎ আপনি ঢোকার পরে আপনার অন্তত $200 মতো বাড়তে হবে, এবং যদি শুধু ইনকাম হয় তাহলে $2500 কাছাকাছি। অন্যান্য কিছু স্কোর আপনাদের এখানে আছে। তো এখন পর্যন্ত আপনারা জানেন যে গত 40 বছরে মাত্র 5টা দেশ বের হয়েছে। বটসোনায় গেছিল 1994 সালে, তারপর একটা দীর্ঘ আপনার প্রায় 15 বছরের মতো আপনার এটা বিরতি দিয়ে ক্যাবো ভার্দে বের হয়েছে, ছোট দেশ। মলদ্বীপ গেছে সুনামির পরে, এবং সামোয়া গেছে, এবং সাম্প্রতিককালে ইকুয়েটোরিয়াল গিনিকে এই গ্রুপের থেকে বের করে দেওয়া হয়েছে। এখন 12টি দেশ এখন পাইপলাইনে আছে, এবং এই ডিসেম্বর মাসে ভানুয়াটু বের হবে। এই ডিসেম্বর মাসে, এই কদিন পরে, এখন পর্যন্ত সেটা হিসাব অনুযায়ী চলছে। অ্যাঙ্গোলা যাবে, তারপর কিরিবাটি যাবে, এবং আপনি লক্ষ্য করে দেখবেন অ্যাঙ্গোলা এবং সাও টোমে প্রিন্সিপ বাদ দিলে পরে আর সবগুলি মোটামুটি এই অঞ্চলে, এশিয়াতে অথবা প্যাসিফিকে, এবং তার ভিতরে এশিয়ার থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় সংখ্যক দেশ কিন্তু প্রস্তুতি নিচ্ছে বেরোনোর জন্য। অর্থাৎ এখানে ভুটান আছে, বাংলাদেশ আছে, লাও আছে, মিয়ানমার আছে, টিমর লেস্টে আছে, নেপাল আছে। তো অনেক বড় গ্রুপ বাংলাদেশ এই এশিয়া থেকে বেরোচ্ছে, অথবা এশিয়া প্যাসিফিক থেকে বেরোচ্ছে। আগান। এইটা হলো আমার মনে হয় আজকে আপনাদের সাথে যে আলোচনাটা করছি এটা সবচেয়ে কেন্দ্রবিন্দুতে এই টেবিলটা আপনারা রাখবেন। এই টেবিলটা আমি আপনাদের বলবো শুধু আজকে না, আগামী কয়েক মাস, আপনার ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত সাথে রাখবেন, এটা কাজে দিবে। এখানে যেটা আছে সেটা হলো যে 3টি সূচক আছে, সেই 3টি সূচকে এ পর্যন্ত প্রয়োজনীয় পরিসংখ্যান কত, এবং বাংলাদেশ গত 2015, 18 এবং আগামী বছর যেটা আসছে সেখানে কি পরিমাণ সূচক অর্জন করতে পেরেছে। দেখুন, আমি প্রথমে আপনাকে জাতীয় আয়ে যাই। প্রথমবার যখন 2015-তে বাংলাদেশ যায়, তখন $1242 জায়গায় তার ছিল মাত্র $926, অর্থাৎ সে এটাকে পূরণ করতে পারে। দ্বিতীয় বছর গেছে যখন, তখন 1230 ছিল প্রয়োজন, খুব মাথার কাজ দিয়ে বের হয়ে গেছে 1274-এর মতো। এই বছর যখন আসছে, এখনো এটার পরিসংখ্যানটা আসেনি যে কত প্রয়োজন। ধরুন আপনি 1250-এর মতোই হলো, হয়তো একটু কমই হবে এবার। তার নিচে দেখবেন আমরা ইতিমধ্যে এপ্রিল মাস নাগাদ একটা হিসাব ছিল 1640, আর বাজেটে ফিগার দিয়েছে 2000-এর উপর বাংলাদেশ চলে গেছে। অর্থাৎ এই মুহূর্তে যে প্রাক্কলন, তাতে আমরা ফেব্রুয়ারি মাসে আমাদের দেশজ আয়ের যে মাথাপিছু প্রয়োজন আমরা মিটিয়ে ফেলেছি এই লাস্ট বাজেটের ভিতর দিয়ে। অর্থাৎ
সর্বশেষ হিসাব জাতীয় হিসাবে, এবং আন্তর্জাতিক হিসাবেও 1640 মানে উপরেই আছে। যদি মানব সম্পদ সূচকের দিকে দেখেন, প্রথম বছরে কিন্তু 2015-তে বাংলাদেশ মানব সম্পদ মিলাতে পারে নাই। 2018-তে যে মিলিয়েছে, অর্থাৎ 2018-তেই ওই 3টি সূচকই মিলেছিল। এবং আপনার এই পর্যন্ত এখন যেটা দেখা যাচ্ছে, দেখুন প্রয়োজন হলো আপনার 66-র উপরে থাকতে হবে। আমরা 75-এর উপরে আছি, অর্থাৎ প্রায় 16% মতো উপরে আছি, প্রায় 17% মতো। গুণ করে দেখেন, আমি এই মুহূর্তে মুখে মুখে করলাম। সেহেতু এটা যথেষ্ট ভালো অবস্থায় আছে, এবং যদি আমার এখন আগামী বছরও দেখি, তাহলে যদি কিছু কমেও, এবং দেখেন এখন এটা আরেকটু বেড়েছে বলে আমাদের মনে হয়, যে শেষ হিসাব যেটা ছিল কোভিড আসার আগে, সেটা হলো 75.33। অর্থাৎ কোভিড আসার আগে পর্যন্ত বাংলাদেশ কিন্তু দ্বিতীয় সূচকেও ভালো অবস্থানে যাচ্ছে। তারপরে যদি আপনি দেখেন আর্থিক এবং পরিবেশগত সূচকের বিষয়, তাহলে এটা হতে হবে কিন্তু নিচে, এটা কিন্তু উপরে না, 32-এর নিচে হতে হবে। এইটা প্রথমবার 2015-তেই বাংলাদেশ করেছিল। বাংলাদেশ জানেন দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি ভিড়িয়ে ভালো অবস্থায়, কৃষি উৎপাদন ভালো অবস্থায়, সেগুলো এটার ভিতরে গেছে, 25 পেয়েছিল। তারপর একটুখানি মানে সেই অর্থে বেড়েছিল 25.2, তারপরে একটু বেড়েছে, আমরা এপ্রিল মাসে আমরা দেখতে পাচ্ছি 27.27, কিন্তু তারপরেও 35-32-এর অনেক নিচে আছে। অর্থাৎ এখানেও প্রায় 15%-এর মতো একটা পার্থক্য রয়েছে কোভিড আসার আগে। তো এই পরিসংখ্যানগুলো যদি আপনি দেখেন, তাহলে মাথাপিছু জাতীয় আয় ও মানব সম্পদ এবং অর্থনৈতিক এবং পরিবেশগত ভঙ্গুরতার দিক থেকে বাংলাদেশ কোভিড আসার আগ পর্যন্ত মোটামুটি ভাবে মানে উচ্চ মার্গে অবস্থান করছিল, সফলভাবে সে 2021-এর মূল্যায়নের দিকে এগিয়ে যাচ্ছিল খুব দৃপ্ত পদভারে এবং যথেষ্ট মানে বেশি আত্মবিশ্বাসের সাথে। এখন আগান। এখন এইটার ভিতরে আপনি যেটা দেখবেন, সেটা আমি বলতে চাচ্ছি যে সে 3টিই করছিল, এবং সেখানে শেষ হিসাবে এপ্রিলের হিসাবে, আন্তর্জাতিক হিসাবে এটা ভালো ছিল। এবং আমরা এখন যেটা বলতে চাচ্ছি যে দুটো জিনিস আছে, তিনটে জিনিস আছে এখানে, তিনটে বিষয় আপনাকে অবজারভেশন বলছি। এক হলো এখন দেখার বিষয় কোভিড কি আক্রান্ত করে বাংলাদেশকে কোন অবস্থায় নিল। দ্বিতীয়ত, যদি সত্যি সত্যি বাংলাদেশ বের হয়ে যায়, তাহলে কোন কোন ক্ষেত্রে তার ধাক্কা লাগবে, সেটার উপর প্রচুর স্টাডি আছে। আমরা 4-5টা বিষয়কে এখানে আপনাদের দৃষ্টিতে এনেছি। একটা তো আপনারা জানেন যে রপ্তানির ক্ষেত্রে যে বিশেষ সুবিধা পাওয়া, দ্বিতীয়ত হলো কৃষি খাতে যে ভর্তুকি আমরা দেই সেগুলির ব্যাপার, তৃতীয়ত হলো শ্রম মেধাস্বত্ব আইন, সেটার ব্যবহার বিশেষ করে আমাদের ফার্মাসিউটিক্যালস, আমাদের ওষুধ শিল্পের জন্য, এবং এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা স্বল্পোন্নত দেশ বলে যে সমস্ত সুবিধাদি পেয়ে থাকি, সেই সুবিধাদির ক্ষেত্রে আমাদের কমে যাবে। আর যেটা বড় জিনিস আপনারা মনে রাখবেন, যে আমাদের আসলে এখানে দ্বৈত উত্তরণ ঘটছে। দ্বৈত উত্তরণ ঘটছে, এটাকে একদিক দিয়ে খুশির কথা, সেটা হলো যে আমরা একদিকে স্বল্পোন্নত দেশ থেকে বেরোচ্ছি, অপরদিকে আমরা এইখানে যে নিম্ন আয়ের দেশের থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে যাচ্ছি। এখন সমস্যা হচ্ছে নিম্ন আয়ের দেশের থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে যাওয়ার ফলে আমার উন্নয়ন সাহায্যের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসে। যে সমস্ত শর্তে আমরা ঋণ নিয়ে থাকি, অর্থাৎ শর্ত আরো কঠিন হয়, অনুদান পাওয়ার সুযোগ কমে যায়, এবং সেটার ফলে আমার অন্য ক্ষেত্রে, আমার ওই যে স্বল্পোন্নত দেশের ক্ষেত্রে যে উত্তরণের ক্ষেত্রে, আর্থিক সহায়তার ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হয়। সেহেতু বাংলাদেশের একটা বৈশিষ্ট্য, এটা আসলে অনেক স্বল্পোন্নত দেশের জন্য এই বৈশিষ্ট্য, যে তারা দ্বৈত উত্তরণের ভিতর দিয়ে যাচ্ছে। এই দ্বৈত উত্তরণকে একসাথে যদি আমরা না দেখি, তাহলে আমরা স্বল্পোন্নত দেশের উত্তরণের গাম্ভীর্যটা বা তার তাৎপর্যটা বা তার গুরুত্বটা আমরা সম্পূর্ণভাবে অনুধাবন করতে পারবো না নীতি প্রণয়নের দিক থেকে। আগান। এখন কোভিড এসে কি করলো দেখেন। কোভিড আসার পরে আমাদের যে উন্নত আশাব্যঞ্জক অবস্থানটা ছিল, তার কি কোনো পরিবর্তন হলো? এইটা এখন এই মুহূর্তে দেখার বিষয়। আপনারা জানেন যে কোভিড আসার পরে এসেছে মার্চ মাসে, এপ্রিল মাসে, আমাদের
যে সমস্ত তথ্য উপাত্ত দরকার জাতীয় আয় ছাড়া অন্যান্য ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য অথবা সামাজিক ভঙ্গুরতার ক্ষেত্রে বা পরিবেশগত ভঙ্গুরতার ক্ষেত্রে এগুলো বের হতে এর অভিঘাত বা দায় বের হতে সময় লাগে, এবং তারপর বেরোনোর পরে আবার আমাদের পরিসংখ্যান এটার উপরেও অনেক তামাদি ভাবে আসে, একটু দেরি করে আসে। সেহেতু এই মুহূর্তে কিন্তু আমাদের হাতে সেই অর্থে প্রকৃত পরিসংখ্যান নাই, একমাত্র আমাদের বিভিন্ন ধরনের ব্যষ্টিক সমীক্ষার মাধ্যমে যে সমস্ত মাইক্রো সার্ভে হয়েছে সেগুলির মাধ্যমে। ওইটা নিয়ে আপনাদের আজকে ভারাক্রান্ত করব না, আমি আপনাদের শুধু এইটা বলতে চাই, এই সময়কালে দেখেন আমাদের অক্টোবরের 7 তারিখ পর্যন্ত আমরা প্রতি 10 লক্ষে 22,260 জনের আমরা দেখেছি সংক্রমণের ক্ষেত্রে। আমাদের এই প্রতি কিন্তু মূল্যায়নের বা টেস্ট করার ক্ষেত্রে বা পরীক্ষা করার ক্ষেত্রে 12,274 প্রতি 10 লক্ষে, আর মারা গেছেন 33 প্রতি 10 লক্ষে। এই সংখ্যাটা আমার এই দক্ষিণ পূর্ব এশিয়া তুলনায় দেশের ভুটানের চেয়ে তো অনেক বেশি, এমনকি আমার শ্রীলঙ্কা নেপালের চেয়েও বেশি, যেখানে নেপাল অনেক আগে অনেক বেশি ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে, মানে সংখ্যার দিক থেকে মাথাপিছু ধরলেও সংখ্যার দিক থেকেও। সেহেতু বাংলাদেশে কোভিডের কোনো অভিঘাত নেই এটা বলাটা খুব মুশকিল। আমরা এখন কোথায় অভিঘাতটা কিভাবে যাচ্ছে সেটা আপনাদের কিছুটা দেখাই। আগান। এখানে দেখেন এটা হলো ইম্প্যাক্ট ট্রান্সমিশন চ্যানেল, অর্থাৎ হলো যে আঘাতটা এসেছে কোভিড এর পক্ষ থেকে সেটা কিভাবে সঞ্চালিত হচ্ছে আমার স্বল্পোন্নত দেশের যে সূচকগুলো আছে সেগুলোর উপরে। আমাদের ধারণা যে আপনারা ইতিমধ্যে দেখেছেন, এমনকি যারা সরকার ইতিমধ্যে 5% উপরে মাথাপিছু জাতীয় আয় বলে দেশজ আয় বলেছে, তার সাথে রেমিটেন্স যোগ করে জাতীয় আয় বলেছে, এবং রেমিটেন্স দেশজ আয় জাতীয় আয় মিলিয়ে আমার তাহলে উপরের দিকেই আছে। সেহেতু তিনটির ভিতরে জাতীয় আয় নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। এমনকি যারা সংশয়বাদী সরকারি তথ্য উপাত্তের প্রবৃদ্ধির হার নিয়ে সংশয় করেন, তারাও এটা বলেননি যে জাতীয় আয় প্রবৃদ্ধি নেতিবাচক হয়ে গেছে, তারাও খুব কম করে 1-2% কথা বলেন অনেকে। সিপিডির মূল্যায়নও প্রায় 2 থেকে 3 বোধহয় এরকম আছে। তো সেই ক্ষেত্রে জাতীয় আয় নিয়ে তাহলে চিন্তার কিছু নেই। চিন্তা তাহলে কোথায়? চিন্তাটা তো হলো অনেক বেশি শিক্ষা এবং স্বাস্থ্য খাত নিয়ে। শিক্ষা এবং স্বাস্থ্য খাতের ক্ষেত্রে যেটা আরো বেশি ভাবে আসছে, আমি সংক্ষেপে বলছি, আপনারা এত ধৈর্য থাকবে না হয়তো। সেটা হলো বিশেষ করে আমাদের কন্যা শিশুদের মাধ্যমিক পর্যায়ে স্কুলে যাওয়ার হার কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নারীর প্রতি নিগ্রহ, নির্যাতন এবং বাল্যবিবাহের আরো প্রাদুর্ভাব বাড়া ইত্যাদির কারণে আমাদের কাছে মনে হয় যে এইখানে একটি অসুবিধা হবে। এবং আপনারা দেখেন 3 নম্বর এই যে সবুজ বক্সগুলোর ভিতরে শিক্ষার ক্ষেত্রে এডুকেশন ইন্ডেক্সের একটা বড় জায়গা হলো জেন্ডার প্যারিটি, অর্থাৎ লিঙ্গ সাম্যের ব্যাপার ওখানে আছে, অর্থাৎ নারী পুরুষের সাম্যের ব্যাপার ওখানে আছে মাধ্যমিক পর্যায়ে। সেইটার ক্ষেত্রে একটা বড় অসুবিধা হওয়ার একটা সম্ভব আশঙ্কা রয়ে গেছে। আর যদি আপনি স্বাস্থ্যের কথা বলেন, স্বাস্থ্যর ক্ষেত্রেও আমরা যদিও কোনো সেভাবে শিশু মৃত্যুর হার বেড়েছে বা মাতৃ মৃত্যুর হার বেড়েছে এটা এখনো আমরা দেখি নাই, কিন্তু যেহেতু পুষ্টিহীনতা বেড়েছে, খাদ্য এবং খাদ্যের প্রাপ্তি কমেছে, লকডাউনের ভিতরে গেছে, পিছিয়ে পড়া মানুষরা আয়ের রোজগারকে চলে যাওয়ার ফলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে সংযম করেছে, নিয়ন্ত্রণ করেছে, সেহেতু এই যে মানুষের যে পুষ্টিহীনতার কারণে স্টান্টিং, অর্থাৎ আপনার সেই অর্থে যে শারীরিক গঠনের ক্ষেত্রে যে নেতিবাচক প্রভাব সেটা আসবে, কিন্তু এটা হয়তো 1 বছরের ভিতরে আসে না, এটা আর একটু সময় লাগবে এবং এটা আমাদের হিসাবের ভিতরে আসতে হবে। আর যদি আপনি পরিবেশগত দিকের কথা বলেন, তো পরিবেশগত সেটা আমার দুর্গম অঞ্চলে যারা আছে অথবা আমার যেই যারা শুষ্ক এলাকাতে বেশি বসবাস করে যেখানে পানি নাই, অথবা আমার যে উপকূলীয় অঞ্চলে বসবাস করে সেই সমস্ত জিনিসগুলো এখানে আছে, সেগুলোর তথ্য উপাত্ত এখনো আমাদের সেইভাবে হাতে নাই। সেহেতু এটা আমরা পট করে বলতে পারছি না। যেটা বলতে পারি সেটা 2টা জায়গাতে, একটা হলো কৃষি ক্ষেত্রে উৎপাদনের বা রপ্তানির ক্ষেত্রে যেই তারতম্য বা যেই ধরনের অস্থিরতা থাকে অনেক দেশে, আফ্রিকাতে এটা বেশি। সৌভাগ্যের বিষয় বাংলাদেশে গত ফসল ভালো হয়েছে এবং আগামী ফসলও ভালো হবে বলে আমরা আশা করছি। তাহলে এই ক্ষেত্রে বাংলাদেশের অত দুশ্চিন্তার কারণ নেই। আরেকটা কি দুশ্চিন্তার কারণ হতে পারতো, সেটা হলো রপ্তানির ক্ষেত্রে
আপনার অস্থিরতা। তো রপ্তানির ক্ষেত্রে অস্থিরতা গত ২ মাসে আমরা দেখছি কিছু, কিছু ক্ষেত্রে আমরা আবার উন্নতির দিকে যাচ্ছি। কিন্তু তার আগের বছরের হিসাবে নিঃসন্দেহে নেতিবাচক একটা মূল্যায়ন এখানে যাবে। অর্থাৎ আপনি যদি দেখেন যে সমস্ত সূচক এখানে আছে তার ভিতরে শিক্ষা খাত হলে সবচেয়ে মানে আঘাতের জায়গা, বড় জায়গা। দ্বিতীয়ত হলো স্বাস্থ্য খাতে এবং তৃতীয়ত আমরা দেখছি রপ্তানি খাতের ভিতরে তাৎক্ষণিকভাবে রপ্তানির অন্যান্য গুলো ক্ষেত্রে হয়তো ১-২ বছরের ভিতরে এটা পুরোটা প্রকাশ পাবে না, এটা পাবে আরেকটু পরে। অর্থাৎ এইগুলো একটি মূল্যায়ন নিয়ে আমরা আগামী বছরে আমরা মূল্যায়নের জন্য সিডিপিতে যাচ্ছি বলে মনে হয়। এখন দেখার বিষয় এই মূল্যায়নগুলো কিভাবে গ্রথিত হবে এবং কিভাবে ব্যাখ্যাত হবে, কিভাবে ব্যাখ্যা করা হবে সেটা এখন দেখার বিষয়। আগান একটু। এখন তাহলে কি করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় এখন তাহলে বলেন যে এই সবগুলো বিবেচনা করলে তাহলে কি দাঁড়ায়? তাহলে আমি দুই জায়গাটাতে দেখছি, সেটা হলো যে প্রথমে দেখছি যে মূল সূচকগুলো আছে ৩টে, সেইটার ক্ষেত্রে কি দাঁড়াবে। তাহলে প্রথম হলো মাথাপিছু জাতীয় আয় পড়বে না, এটা তো আমরা পেয়ে গেছি ইতিমধ্যে এবং এটা উপরে আছে। যে আপনার মানব সম্পদ উন্নয়নের দিক থেকে আপনি যদিও মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর কথা আমরা বলছি, কিন্তু এটার আসল জায়গাটা হলো নিউট্রিশনের, পুষ্টিহীনতার জায়গাটা, সেটা এই মুহূর্তে তাৎক্ষণিক বাদ যাবে না। আর যেটা যাবে হয়তো কিছুটা আগামী বছর, সেটাও এই বছর না, সেটা হলো যে আমাদের মাধ্যমিক পর্যায়ে আমাদের ভর্তির হার এবং এখানে নারীদের ক্ষেত্রে একটি বৈরী পরিস্থিতি। আরেকটা যেটা বলেছি সেটা হলো রপ্তানি ক্ষেত্রে। তাহলে এইগুলি সব মিলিয়েও যদি আপনি হিসাব করেন নেতিবাচক প্রভাব, তাহলে এটা আমার ব্যক্তিগত মন্তব্য এবং আমরা যে হিসাবটা আমরা করেছি সেটাতে মনে হয় যে তারপরেও যে ৩টি সূচক আছে বাংলাদেশ এই ৩টি সূচকের ক্ষেত্রেই ইতিবাচক অবস্থানে থাকবে। এই কোভিডকে বিবেচনা করলে পরেও বাংলাদেশ, আমার ধারণা যে যেটুকু ডেটা আমাদের কাছে আছে, তথ্য উপাত্ত এবং যেটুকু পাওয়া যাবে, এবং যদি একটু যুক্তিসঙ্গত আমরা কিছু প্রক্ষেপণ করি, তাহলে মনে হয় যে ৩টি সূচকেই বাংলাদেশ মোটামুটি জায়গা মতো থাকবে। আগান। এখন সাম্প্রতিককালে সিডিপি থেকে করা হয়েছে যেটা, সেটা হলো যে কিছু আপনার পরিপূরক সূচক আনা হয়েছে, সাপ্লিমেন্টারি ইন্ডিকেটর। কারণ ৩টি সূচক দিয়ে একটা দেশের সামগ্রিক অবস্থানকে মূল্যায়ন করাটা এটা বোধহয় সঠিক না বলে আমাদের কাছে মনে হয়েছে। গত সভাতে আমরা এইটার নতুন মূল্যায়ন এনেছি এবং এটার ভিতরে কি কি এসছে সেটা আমি বলি। সেটা হলো ৫টা আরো আয়ের বিষয় আনা হয়েছে, ৬টা মানব সম্পদের বিষয় আনা হয়েছে, ১৭টি নতুন আপনার ভঙ্গুরতার সূচক এসেছে, ২টি অন্যান্য বিষয় এটার ভিতরে এসেছে এবং এটার ভিতরে যেমন ছিল না, আগে কোনো সময় ছিল না, আমরা এইবার নিয়ে এসেছি, সেটা হলো আয়ের বৈষম্যের বিষয়টি নিয়ে আসা হয়েছে। বহু সূচকের ভিত্তিতে যেই আপনার দারিদ্র্যের হিসাব করা হয় সেটা, এবং এই যেমন স্বাস্থ্য খাতে আপনার যে সমস্ত নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ যেগুলি এমনি ছড়ায় না, মানুষের ভিতরে আছে, সেগুলি আনা হয়েছে। এমনকি মূল্যায়নের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে বৈষম্যের বিষয়টিকে সামনে নিয়ে আসা হয়েছে। আর আপনারা দেখবেন অর্থনৈতিক ভঙ্গুরতার ক্ষেত্রে আমরা বড়ভাবে এখন নিয়ে এসেছি, সেটা হলো একটা দেশের দায় দেনা পরিস্থিতি কি, রেমিটেন্স কি আসে, তার বৈদেশিক সাহায্যের পরিস্থিতি কি, এমনকি তার দেশে ট্যাক্স আহরণ, কর আদায় কেমন হচ্ছে ইত্যাদি। তো আপনাদের মনে রাখতে হবে ৩টি ওই মৌল সূচকের বাইরে এখন কিন্তু আরো এই যে ৫, ৬, ১১ আর ১৭, ২৮ আর ২ এ ৩০, প্রায় ৩০টি নতুন সম্পূরক সূচক দিয়েও কিন্তু এই দেশগুলোকে মূল্যায়ন করা হবে। বাংলাদেশের ক্ষেত্রে এইগুলো মূল্যায়নের জন্য আমাদের ২০১৯ সালের ২০ সালের কোনো তথ্য এই মুহূর্তে হাতের কাছে নাই। সেহেতু এইটাই সেই অর্থে কিন্তু আমি যে মন্তব্যটা করছি এটা একটা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে, কিন্তু এক ধরনের যৌক্তিক প্রক্ষেপণের ভিত্তিতে। আরেকটা নতুন জিনিস এখন আমরা এই সিডিপিতে গত বছর আমরা অন্তর্ভুক্ত করেছি, সেটা হলো যে প্রত্যেকটি দেশকে আরো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার জন্য একজন কান্ট্রি র্যাপোর্টিয়র, প্রতিটি দেশ ধরে ধরে প্রতিবেদক নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের জন্য একজন প্রতিবেদক ঠিক করা হয়েছে।
এবং সে যথেষ্ট মানে আমার প্রস্তাবেই সে হয়েছে এবং পুরনো ঘনিষ্ঠ মানুষ, আপনার পরিচয় চাইলে পরে আমি বলতে পারবো। একজন অভিজ্ঞ মানুষকে দেওয়া হয়েছে আফ্রিকা থেকে। তো সেইটা এখানে আছে। তো তারাও কি মনে করে, তারাও এটার ভিতরে মতামত দিবে, সেহেতু এটা ওই ৩ সূচকেই পুরোটা হয়ে যাবে না। ওনারাও মতামত দিবেন বিশেষজ্ঞ হিসেবে যে আমরা এই অভিঘাতগুলো স্বল্প মেয়াদে দীর্ঘমেয়াদে ঠিক মতো মূল্যায়নের ভিতরে নিতে পারলাম কি পারলাম না। আগান। এখন অন্যান্য দেশগুলো কি করছে? বাংলাদেশ ছাড়া ১২টা দেশের ভিতরে আর ১১টা দেশের কি হচ্ছে? আমি আপনার ১১টা দেশের ভিতরে না যেয়ে আমরা কাছের দেশের ভিতরে করি। সেই সম্প্রতি আমি অন্য দেশগুলোর জন্য মূল্যায়ন করেছি। একসময় হয়তো লেখাটা আপনারা পাবেন। তাতে দেখা যাচ্ছে যে আপনার বাংলাদেশ, ভুটান এরা মোটামুটিভাবে অভিঘাত সমেতেও ভালো অবস্থানে আছে। তুলনামূলকভাবে মিয়ানমার একটু তুলনামূলকভাবে নেপাল একটু দুর্বল অবস্থানে আছে। এবং মিয়ানমার এবং লাও বাংলাদেশের মতোই বের হয়ে যাওয়ার জন্য অনেক তৎপর। তাদের আগ্রহ অনেক বেশি। তারা ইতিমধ্যে বাংলাদেশ যেমন একবার খুব আরো আগে বের হয়ে যেতে চেয়েছিল, তৎপরতা করেছিল, ওনারাও সেরকম ভাবে তৎপরতার ভিতরে আছেন কিভাবে বের হয়ে যাবে। দুর্বল অবস্থানের ভিতরে গেছে কোন দেশগুলো? ওই নেপালের মতো দেশ যারা পর্যটনের উপর নির্ভর করে, অ্যাঙ্গোলা এবং তিমোর লেস্টের মতো দেশ যারা তেলের রপ্তানির উপর নির্ভর করে। তেলের দাম পড়ে যাওয়ার ফলে এরা অন্য কারণে এখানে হচ্ছে। আমাদের তো কোভিড, ওনাদের অন্য কারণে। যেমন ভাবে মলদ্বীপ যখন বের হয়ে যেতে নিয়েছিল তখন সুনামি এসেছিল। ঐরকম অন্য ধরনের আঘাত এখানে এসছে। কিন্তু আমার জানা মতে এখন পর্যন্ত কোন দেশ এখন পর্যন্ত সিডিপি কে জানায়নি যে তারা তাদের এই উত্তরণের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে চায় বা শ্লথ করতে চায়, একটু পিছিয়ে দিতে চায়। এখন পর্যন্ত সেই রকম কোনো সংকেত আসেনি। এখন আপনি দেখেন আন্তর্জাতিকভাবে কি হচ্ছে এইরকম একটা পরিস্থিতিতে। গত ৩ মাস আগে ইকোসোক, জাতিসংঘের যেটা আর্থিক এবং সামাজিক কমিটি যেটা আছে জাতীয় সাধারণ পরিষদের, তারা সিডিপি কে বলেছে একটি সামগ্রিক সমীক্ষা করার জন্য। সেই সমীক্ষাতে দেখতে হবে যে এলডিসির উপরে, স্বল্পোন্নত দেশের উপরে কোভিডের কি ধরনের অভিঘাত হয়েছে এবং বিশেষ করে যে সমস্ত দেশ স্বল্পোন্নত দেশের পর্যায় থেকে বের হয়ে যাচ্ছে তাদের উপর কি হলো, তাদের উত্তরণ প্রক্রিয়ার উপর কোনো আঘাত আসলো কিনা, এটা দেখা হচ্ছে। আমরা এই মুহূর্তে এটা করছি। আমি নিজে ওই স্বল্পোন্নত দেশের উপরে আঘাতের মূল্যায়নের নেতৃত্ব দিচ্ছি ওই অংশটিকে করার জন্য। এছাড়া যেটা করেছে আমাদের ওখানে সিদ্ধান্ত হয়েছে যে তথ্য উপাত্তের এইরকম পরিস্থিতিতে আমরা প্রত্যেক জাতীয় সরকারের কাছ থেকে জানতে চাইবো তারা কি মনে করেন যে এই কোভিড কি তাদের এমন আঘাত দিয়েছে যার ফলে তারা উত্তরণের প্রক্রিয়াকে পিছিয়ে দিতে চায়। তারা তাদের মূল্যায়নটা কি, জাতির সরকারের মূল্যায়নটা কি, দেশটার মূল্যায়নটা কি, এটাও সোজাসুজি ভাবে জিজ্ঞাসা করা হয়েছে। সেহেতু বাংলাদেশের কাছেও সেই প্রশ্নটি এসেছে। আমি এই মুহূর্তে বোধহয় সরকার সেটা বিবেচনা করছে, এই উত্তরটা সরকারকে দিতে হবে একটা পরিষ্কার ভাবে। এবং এই পুরো যে ইতিমধ্যে আগামী ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ থেকে ২২ থেকে ২৬ এখন মিটিং এর ডেটও তো ঠিক হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসে ২১শে ফেব্রুয়ারি এটা হবে। ভার্চুয়ালি হবে না মুখামুখি হবে মিটিং, সেটার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। তো আপনি দেখেন একটা জাতীয় প্রক্রিয়া চলছে আর একটা আন্তর্জাতিক ভাবেও একটা মূল্যায়নের প্রক্রিয়া এই মুহূর্তে অব্যাহত আছে। বাংলাদেশকে বলা হয়েছে যে ওই মূল্যায়ন প্রক্রিয়ার ভিতরে তার যে বিভিন্ন মন্তব্য, বক্তব্য, তথ্য উপাত্ত সেগুলিও দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আগান। আমি শেষ করে আনছি এখন আপনাকে। তাহলে এখন এই পরিস্থিতিতে কি দেখছি আমি আপনাদের কাছে ৩টি মূল সুপারিশ নিয়ে আজকে এসেছি। এইটাতে মনে করি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছরে ২০২১ সালে দ্বিতীয়বারের মতো স্বল্পোন্নত দেশের থেকে বের হয়ে যাওয়ার ক্ষেত্রে চূড়ান্ত স্বীকৃতি পেতে যাচ্ছে। মনে হয় সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে ইতিবাচক মনোভাব আছে। কিন্তু যেটা প্রয়োজন, প্রথম আমি যেটা বলছি যে তথ্য উপাত্তের ভিত্তিতে এই রাজনৈতিক সিদ্ধান্তটি খুবই দ্রুততার সাথে নেওয়া দরকার। আমরা যত এই সিদ্ধান্তটি কি বলার ক্ষেত্রে দেরি করব নিজেদের জাতীয় সিদ্ধান্ত, তত বেশি আমাদের প্রস্তুতির সময় সেই অর্থে কমে যাবে। সেহেতু এটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে সরকার এদিকে এগোচ্ছে। মূল্যায়নের দিক থেকেও পরিষ্কার হচ্ছে যে
এটা আন্তর্জাতিকভাবে সমর্থন পাওয়ার সম্ভাবনা আছে যদি অন্য কোনো আন্তর্জাতিক সিদ্ধান্ত না হয়, যে এমন যে সমস্ত দেশকে 3 বছরের জন্য আপাতত মাফ করে দেওয়া হলো, পরে বিবেচনা হবে, যেটা অবশ্য দেশগুলোকে মানতে হবে। কেউ সংখ্যায় মিলেছে কিন্তু যে তাকে বের করা হয়নি এমন ইতিহাস পৃথিবীতে সিডিপিতে নাই। সিডিপিতে এমন আছে যে অনেকে মিলেছে কিন্তু বেরোতে চায় না, কিন্তু মিলেছে কিন্তু বের করা হয়নি এমন হয় নাই। সেহেতু সংখ্যায় মিলে গেলে বাংলাদেশ অবশ্যই বের হয়ে যাবে এই তালিকা থেকে 2024 সালে। তো এই সিদ্ধান্তটা আসতে হবে এবং আমার ধারণা সরকার নিউ ইয়র্ককে যাতে সিডিপি কে দ্রুতই এটা জানাবে, যখনই জানাবে তখনই এটা আরেকটু পরিষ্কার হবে। যদি এটা জানায় তাহলে কি হবে? সেই ক্ষেত্রে আমি যেটা আপনাদের কাছে বলছি, এখন প্রয়োজন করবে একটা দুমুখী একটি পদক্ষেপের জন্য। এবং এই দুমুখী পদক্ষেপ নেওয়ার জন্য যেটা মনে রাখতে হবে যে পঞ্চম স্বল্পোন্নত দেশের কনফারেন্স আসছে। আপনাদের মনে আছে 2011 সালে এটা ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে স্বল্পোন্নত দেশের পক্ষে আন্তর্জাতিক যেই চুক্তি মানে যে সমঝোতাটা হয়েছিল সেটার ভিতর দিয়ে বিভিন্ন সুবিধা আমরা পেয়েছি। আগামীতে যেটা হতে যাচ্ছে সেইটার ভিতরে প্রথমবারের মতো দোহাতে হবে, এটা পিছিয়ে দেওয়া হয়েছে, এখন জানুয়ারি মাসে হবে 2022 সালে। সেখানে স্বল্পোন্নত দেশের পক্ষে একটি ধারণা এবং সমর্থনমূলক কর্মসূচি যুক্ত করা খুবই প্রয়োজন এবং সম্ভব। এইটাকে মাথায় রেখে আমি আপনাদের কাছে দুটো জিনিসকে সামনে নিয়ে আসতে যাচ্ছি। একটা হলো যে এই যে উত্তরণকালীন সময়ে আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে যারা উত্তরণ করে যাচ্ছে তাদের কি ধরনের অব্যাহত আন্তর্জাতিক সমর্থন দেওয়া যায় সেটার ব্যাপারে একটি ঘোষণা, একটি টেকনিক্যাল পত্র বলেন অথবা একটি আন্তর্জাতিক সমঝোতা বলেন, একটা কাগজপত্র তৈরি করা খুবই প্রয়োজন। আপনারা লক্ষ্য করে দেখেন এই লক্ষ্যে ইতিমধ্যে অল্প অল্প করে আগাচ্ছে। যেমন WTO তে স্বল্পোন্নত দেশের পক্ষ থেকে বলা হয়েছে সবাইকে 10 বছরের জন্য সময় বেঁধে দেওয়া উচিত। কালকে হয়েছে WTO তে মেধাস্বত্ব আইনের ক্ষেত্রে, যেটাতে আমাদের উৎসাহ আছে ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে, যে উত্তরণ হয়ে গেলে পরেও আরো 10 বছর দেওয়ার জন্য কথা হচ্ছে, তাহলে বাংলাদেশ থাকবে। সেই রকম সময় বাড়ানোর আলোচনা হচ্ছে, কিন্তু এটা শুধু সময় বাড়ানোর আলোচনা না, আরো নতুন ধরনের সমর্থন দেওয়ার সুযোগ আছে, বিশেষ করে প্রযুক্তিগত ক্ষেত্রে, ডিজিটাল ক্ষেত্রে। এগুলি আমাদের চিন্তা করার বিষয় আছে। সেহেতু প্রথম যেটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ, একটা সামগ্রিক এজেন্ডা তৈরি করা, উত্তরণকালীন আন্তর্জাতিক সমর্থন পদক্ষেপগুলো কি হবে যারা এই স্বল্পোন্নত দেশের পর্যায় থেকে বের হয়ে যাচ্ছে এবং কতদিনের জন্য, কোন কোন ক্ষেত্রে, শুধু বাণিজ্যের ক্ষেত্রে না, মেধাস্বত্বের ক্ষেত্রে না, কৃষির ক্ষেত্রে না, বা স্বাস্থ্য ক্ষেত্রে না, সামগ্রিকতায় কোভিড কে মাথায় রেখে। যেমন এখন স্বাস্থ্য খাতে ভ্যাকসিন পাওয়ার ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। তো যারা স্বল্পোন্নত দেশের থেকে বের হয়ে যাবে তারা কি বিনা পয়সায় বা গ্লোবাল পাবলিক গুড বা বৈশ্বিক গণপণ্য হিসেবে তারা কি এই সুযোগটা পাবে? ধরেন এটা দিল শুধুমাত্র স্বল্পোন্নত দেশ থেকে, আর যারা এখান থেকে বের হয়ে গেছে তাদের দিল না, তাহলে তো আরেকটা মুশকিলের ব্যাপার। তো এই সমস্ত বিষয়কে মাথায় রেখে একটি আন্তর্জাতিক এজেন্ডা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। দ্বিতীয়ত হলো আমাদের একটি এটাকে বাংলায় অগমেন্টেড বাংলা হবে একটা উজ্জীবিত উত্তরণকালীন কৌশলপত্র লাগবে। এখন দেখেন এটাতে কেন লাগবে? একটা তো হলো কোভিড এর কারণে আমাদের পুরোনো হিসাব নিকাশগুলো নতুন ভাবে করতে হবে, এটা তো একটা বড় বিষয়। কিন্তু তার চেয়েও আরেকটা সমস্যা বলেন, সম্ভাবনা বলেন, সেটা হলো আমরা এর ভিতরে বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি আছে, আমাদের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে, আমাদের একটি প্রেক্ষিত পরিকল্পনা আছে, অর্থাৎ আমাদের আরো 2-3টি বছর কিন্তু সামনে, 2024 আছে, 2030 আছে, 2041 আছে একটা উচ্চ আয়ের দেশে যাওয়ার ক্ষেত্রে। তাহলে এতগুলো জিনিসকে আমার ওই যে উত্তরণকালীন পদক্ষেপের সাথে কিভাবে সমন্বয় করব, সন্নিবেশিত করব, কিভাবে আমি কৌশলগতভাবে কোনটাকে আগে আনবো, এইটা একটা চিন্তা করা কিন্তু প্রয়োজন রয়েছে। তাহলে আমি একটা বলছি যে আন্তর্জাতিকভাবে একটা দাবিনামা বা একটা এজেন্ডা তৈরি করা সমর্থনের জন্য, আমাদের উত্তরণকালীন সমর্থন, আরেকটা আন্তর্জাতিক সমর্থন, আরেকটা হলো দেশের ভিতরে একটি আপনার উজ্জীবিত বলেন ও উদ্দীপ্ত বলেন এক ধরনের শক্তিশালী উত্তরণকালীন কৌশল লাগবে, যেটা আমার এই
বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা সবগুলোকে একত্রিত নিয়ে আমাকে সামনের দিকে আগাবে। এটা কেন গুরুত্বপূর্ণ আমি এক লাইনে আপনাকে বলি। আমরা এর আগে কাজ করেছি যে যেই দেশগুলো এই পরিস্থিতি থেকে বের হয়ে গেছে তাদের পরিস্থিতি কি হয়েছে। সেখান থেকে কিছুগুলি সাধারণ প্রবণতা দেখা যায়। একটা প্রবণতা দেখা যায় অনেক ক্ষেত্রেই তাদের প্রবৃদ্ধির হার পড়ে গেছে। আরেকটা দেখা যায় তাদের বৈদেশিক সাহায্য কমে গেছে। আরেকটা দেখা যায় যে রেমিটেন্স আয় যেরকম ছিল ওরকমই আছে, কমেছে, বেড়েছে দেশের উপরে ভিত্তি করে। কিন্তু দুটো জায়গার ক্ষেত্রে খুব পরিষ্কারভাবে দুটো প্রবণতা আসে। একটা হলো তাদের প্রত্যেকের কর আহরণ বেড়েছে, তারা কর জিডিপির মাত্রা তাদের বেড়েছে। আরেকটা হচ্ছে তাদের বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বেড়েছে। অর্থাৎ বৈদেশিক সাহায্যের জায়গায় তারা বৈদেশিক বিনিয়োগ নিয়ে এসেছে। তো বাংলাদেশের ক্ষেত্রেও সে একই রকম বিষয় হবে। তারা যদি কর বৃদ্ধি করতে না পারে, কর আহরণ বৃদ্ধি করতে না পারে, বৈদেশিক বিনিয়োগ আনার ক্ষেত্রে যদি পরিবেশ সৃষ্টি না করতে পারে, তাহলে এই ক্ষেত্রে আমরা যে কৌশলের কথা বলছি এটা অনেক দুর্বল হয়ে যাবে। আমি একটা উদাহরণ হিসেবে দিলাম, অন্য কিছুতে গেলাম না। তৃতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো সরকারের যে প্রাতিষ্ঠানিক কাঠামো আছে এই উত্তরণকালীন কর্মসূচিকে দেখার জন্য তার কার্যকারিতাকে আরো জোরদার করতে হবে। কিভাবে জোরদার করবেন? দেখেন আমরা প্রথম বাংলাদেশ কিন্তু অন্যতম অগ্রগামী দেশ যে জুন মানে 2017 সালে আমি আপনারা খুঁজে পেলে আপনারা দেখবেন ক্যাবিনেট ডিভিশনের একটি ধারণাপত্র আছে যেখানে এই উত্তরণকালীন বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। দেখুন বাংলাদেশ কিন্তু সেই অর্থে কিন্তু খুবই একটা প্রগতিশীল চিন্তার দেশ যারা অনেক আগে থেকে এই উত্তরণের কথা চিন্তা করেছে। তারপরে আপনি দেখেন জানুয়ারি মাসে 2018 সালে জাতীয় টাস্কফোর্স তৈরি করেছে এসডিজি কোঅর্ডিনেটরের এসডিজি সমন্বয়কের কে আহ্বায়ক করে ওখানে 10টি সরকারি মন্ত্রণালয়ের দিয়ে। এখন আপনারা জানেন যে সাম্প্রতিক কালে কিছু সময় আগে এসডিজি সমন্বয়কের দায়িত্বের ব্যক্তি পরিবর্তন হয়েছে। তাহলে এই প্রেক্ষিতে আমি জানি না, আমার কাছে তথ্য নাই যে এই গত 1 বছরে ওনারা মিলিত হয়েছেন কিনা, মিলিত হলে কি সিদ্ধান্ত নিয়েছেন, কোভিড এর সময় দেখেছেন কিনা। এবং সেহেতু এই জাতীয় টাস্কফোর্সের গুরুত্ব কিন্তু আরো বেড়ে গেছে এবং এর কার্যকারিতাকে আরো জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এর বাইরে এই জাতীয় টাস্কফোর্সকে সাচিবিক সমর্থন দেয় ইআরডির পক্ষ থেকে, বিশেষ করে সাপোর্ট টু সাস্টেইনেবল গ্র্যাজুয়েশন প্রজেক্ট যেটা আছে 2018 থেকে 2024 ইআরডিতে। এটা প্রায় 135 কোটি টাকা দিয়ে একটা প্রকল্প আছে। এটা মূলত জাপানি সাহায্যে হচ্ছে এবং সেইটার তার 66% জাপানি টাকা, 33% বাংলাদেশ সরকারের টাকা। এইটার যে দায়িত্ব, এই দায়িত্বটাও মানে একটা নতুন ভাবে এখন দেখার বিষয়। আগে ওনারা বেশিরভাগ ক্ষেত্রে কর্মপরিকল্পনায় দেখবেন কোথায় আঘাত আসবে, এইটা কি জিনিস, এটা বুঝ করার ক্ষেত্রে অনেক বেশি মনোযোগ গেছে। এখন কিন্তু বুঝ এবং সেই অর্থে এটা আঘাত পাওয়ার যে মূল্যায়ন, সেই মূল্যায়ন থেকে এখন কর্মসূচি এবং সেগুলি বাস্তবায়নের দিকে আগানোর প্রয়োজন দেখা দিচ্ছে, যেটা ওই যে আমি প্রথম দুটোর কথা বলেছি সেটার সাথে আর কি এইটা। তাহলে এখন কি প্রয়োজন? আমি মনে করি অন্তত 4টে জিনিস এখানে প্রয়োজন। একটা হলো এই যে যারা সরকারের পক্ষ থেকে, এবং সরকারের একটা কমিটি হয়েছে আছে সেটা ইআরডিতে আরেকজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে, সেটা হলো যে যদি আমরা রেয়াতি শর্তের ঋণ না পাই তাহলে কোথায় কোথায় আমাদের তৎপরতা চালাতে হবে, দক্ষিণ দক্ষিণ সহযোগিতা সহ চীন ইত্যাদি মিলিয়ে। এখন তাহলে কি দরকার এটা বলে আমি শেষ করছি। সেটা হলো যে একটি এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে একটি নতুন উজ্জীবিত সংহত শক্তিশালী কর্মপরিকল্পনা দরকার। এই কর্মপরিকল্পনা দ্রুততার সাথে হতে হবে এবং ওই রাজনৈতিক সিদ্ধান্তের সাথে সাথে এটা হওয়া দরকার বলে মনে করি। দ্বিতীয়ত আমি মনে করি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় খুবই জোরদার করা দরকার। এই ক্ষেত্রে আপনি যদি দেখেন ইআরডির সাথে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, ওনাদের বিভিন্ন ধরনের ওয়েবিনার, সেমিনার এগুলি হয় ঠিকই, কিন্তু কৌশলগতভাবে এবং কৌশল বাস্তবায়নগতভাবে যে সমন্বয়ের প্রয়োজন সেটা যথেষ্ট দেখা যায় বলে মনে হয় না। দ্বিতীয়ত যেটা হলো, আমি মনে করি যে এই যে ব্যবস্থাপনা আছে সরকারি ইয়েতে, এটার ভিতরে অংশগ্রহণের সুযোগ সরকারের বাইরের লোকেদের বাড়াতে হবে। আপনি জানেন এই যে জাতীয় টাস্কফোর্স আছে এখানে কোনো কিন্তু সবচেয়ে আঘাতপ্রাপ্ত এলাকা যদি রপ্তানি হয়, রপ্তানিকারকের কোনো প্রতিনিধি ওখানে নাই। সেহেতু ব্যক্তি খাতের প্রতিনিধিরা কোথাও এই কোনো পরিকল্পনা কোথাও কিন্তু অংশগ্রহণের এই স্ট্রাকচারে কাঠামোর মধ্যে নাই।
এবং যারা এই সমস্ত বিষয় বিশেষজ্ঞ, যারা আমি বলছি যারা মানে জ্ঞান সমাজ যেটা আছে, একটা তো আছে বাণিজ্য সমাজ আর একটা জ্ঞান সমাজ, তো তারা এখানে তারাও কিন্তু এটার সাথে যুক্ত না। সেহেতু এই টাস্ক ফোর্স যেগুলি আছে এবং কর্মসূচি, এগুলোকে অন্যান্য অংশীজনদের অংশগ্রহণ বৃদ্ধি করাটা খুবই গুরুত্বপূর্ণ। আর শেষ যেটা বলবো, আমাদের কমিউনিকেশন, এটার ভালো বাংলা আমি বুঝাতে পারবো না, এটা কি যোগাযোগ বলেন, আমাদের মনের কথা প্রকাশ করা বলেন, এইগুলির ক্ষেত্রে দেশের ভিতরে এবং দেশের বাইরে এই কমিউনিকেশনটাকে আমাদের খুব জোরদার করা দরকার। কারণ ওই আন্তর্জাতিক পর্যায়ে যদি আমাদের দর কষাকষি করতে হয়, কোনো আলাপ আলোচনা করতে হয়, তাহলে অবশ্যই এইখানে আমাদের এক ধরনের কমিউনিকেশন স্ট্র্যাটেজি আমাদের গড়ে তুলতে হবে। মিডিয়ার তো বড় ভূমিকা এখানে আছে, এমনি অন্যান্য খাতগুলোরও এখানে বড় ভূমিকা আছে বলে আমি মনে করি। সেহেতু আমি শেষ করছি এই বলে, একটা রাজনৈতিক বাংলাদেশ 2021 সালে আপনার খুব সম্ভব সিডিপি থেকে তথ্য উপাত্ত বলছে একটি সবুজ সংকেত পাবে, এবং সেটা সম্ভাবনা আছে বাংলাদেশের জন্য। এটা গর্বের ব্যাপার। 50 স্বাধীনতার 50তম বার্ষিকীতে এটা পাওয়াটা আরো দুগুণ গর্বের বিষয়। এবং দ্বিতীয় যেটা হবে সেটা হলো যে এটার সাথে রাজনৈতিক যে অবস্থান, সে অবস্থানে মিল হবে। কিন্তু এইটা বিষয় না, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাবে, এইটা এই মুহূর্তে আর আলোচনার বিষয় না। এটা হবে, আলোচনার বিষয় হলো যে সে কিভাবে বেরোবে, কি ধরনের ত্বরণ, কি ধরনের দক্ষতা, কি ধরনের তেজ নিয়ে বেরোবে, সতেজ উত্তরণ হবে কিনা, সতেজ উত্তরণের জন্য, উদ্দীপ্ত উত্তরণের জন্য, শক্তিশালী উত্তরণের জন্য, ত্বরায়িত উত্তরণের জন্য তার দরকার করবে দেশের ভিতরে একটি নতুন উত্তরণকালীন কর্মসূচি, আন্তর্জাতিক সমর্থনের ক্ষেত্রে বড় ধরনের চেষ্টা, এবং দেশের ভিতরে যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে সরকারের, সেটাকে কিছু পুনর্গঠন এবং কার্যকারিতা বৃদ্ধি। শেষ দেখেন। সো আমার লাস্টে হলো যে আপনাদের অনেক ধন্যবাদ, সকালবেলা এসেছেন, আমার কাছে মনে হয়েছিল কথাগুলো আপনাদের জানাই। আর দ্বিতীয়ত হলো হ্যাপি গ্রাজুয়েশন। যেহেতু পরীক্ষা ছাড়াই গ্রাজুয়েশন হচ্ছে, কিন্তু এই পরীক্ষায় আমরা পাশ করব, এটি আমার ভরসা। ধন্যবাদ। বলেন, আপনাদের যদি কোনো ব্যাখ্যার প্রয়োজন থাকে আমি ব্যাখ্যা দেব অবশ্যই। শুধু পরিচয়টা দিয়ে একটু এখন যে ভিউয়ার স্পিকার্স ভিউ দিবেন যারা আসে। দাদা আমি শুরু করব। আমি এক সেকেন্ড, আমি একটু কানে লাগাই নি। দাদা শুনতে পাচ্ছেন আমাকে? এক সেকেন্ড, হ্যাঁ বলেন। দাদা আমি জাকির হোসেন, দৈনিক সময়কালে কাজ করি। আচ্ছা, আমি প্রথমত একটা তথ্যের ব্যাপারে একটু নিশ্চিত হতে চাই যে আমরা এলডিসি থেকে গ্রাজুয়েট করব। বাংলাদেশ সহ হয়তো 48টা কিংবা 50টা দেশ এখন এলডিসি ভুক্ত। তো আমরা এখন অনেকেই আমরা বলছি, আমিও নিজেও লিখেছি, কিন্তু আমি এই টেক্সট অথবা লিটারেচার আমি ইউএনসিডিপি এর ওয়েবসাইট কিংবা কোথাও আমি এই জিনিসটা দেখিনি, কিংবা হয়তো আমার না জানাও থাকতে পারে, যে আমরা বলছি যে আমরা এলডিসি থেকে গ্রাজুয়েট করে আমরা উন্নয়নশীল দেশ হব। হ্যাঁ, আমরা এটা বলছি আর কি, কিন্তু আমি কিন্তু কোথাও দেখছি না। আমরা দেখছি যে এলডিসি আছে, এলডিসি থেকে গ্রাজুয়েট করব, কিন্তু এলডিসি থেকে গ্রাজুয়েট করলে ইউএনসিডিপিতে কিংবা ইউএন ক্লাসিফিকেশনে যে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, আমি এই লিটারেচারটা কোথাও পাচ্ছি না। এটা ঠিক কিনা? এই হচ্ছে আমার। জাকির, আমি আপনাকে বলি, ও স্বল্পোন্নত দেশও উন্নয়নশীল দেশ। হ্যাঁ, তো আমি ওই যে প্রথমেই বলেছি, স্বল্পোন্নত দেশ হলো উন্নয়নশীল দেশের একটি সাবস্ট্র্যাটা, একটা উপগোষ্ঠী। সেহেতু আপনি উন্নয়নশীল দেশ ছিলেন, আগামীতে উন্নয়নশীল দেশ থাকবেন, শুধুমাত্র আপনি স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নয়নশীল দেশ হবেন। এটা বোঝার সুবিধার্থে আমাদের এখানে চালু শব্দ হয়েছে যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হচ্ছি। এটা অনেকটা ওই মধ্য আয়ের দেশের নিয়ে যে বিভ্রান্তি হয়েছিল, এইরকম বিভ্রান্তির মতো আর কি। তার মানে আমরা আপনি যদি খুব গ্রামার মেনে যদি গ্রামার মেনে ব্যাকরণ মেনে বলেন, তাহলে সেই অর্থে আমরা উন্নয়নশীল থেকে উন্নয়নশীলই থাকবো, শুধুমাত্র স্বল্পোন্নত দেশের উপগোষ্ঠী থেকে বের হয়ে যাচ্ছি। মানে আমরা এরকম বলবো যে বাংলাদেশ এলডিসি থেকে
বের হয়ে গেল। কারণ যেহেতু জাতিসংঘ ডেভেলপমেন্ট বেসিসে এরকম উন্নত উন্নয়নশীল এলডিসি এরকম ক্লাসিফিকেশন করছে না। যেমন বিশ্বব্যাংক ইনকামের বেসিসে আপনার লোয়ার ইনকাম, লোয়ার মিডল ইনকাম, আপার ইনকাম এরকম করছে। তাহলে এটা আমি ক্লিয়ার হলাম, এই একটা জিনিস। আর একটা হচ্ছে যে আমি আপনার আগের লেখাগুলোতে, এখান থেকে 4-5 মাসের আগের লেখাগুলোতেও আমি দেখেছি যে আপনার লেখার মধ্যে এরকম ইঙ্গিত ছিল যে বাংলাদেশের কোভিড বিবেচনায় বাংলাদেশের ডেফার করা উচিত, এরকম ইঙ্গিত ছিল। যদিও আপনি সরাসরি বলেননি যে বাংলাদেশের ডেফার করা উচিত এরকম দেন না, কিন্তু আপনার লেখার মধ্যে এরকম একটা ইঙ্গিত ছিল। কিন্তু আজকে আপনার প্রেজেন্টেশনে মনে হলো যে কোভিড বিবেচনায় নিলেও, কোভিডের সরাসরি কোনো ডাটা না থাকলেও যে যতটুকু ডাটা আছে কিংবা যতটুকু প্রজেকশন করা যায় সবকিছু মিলায়া আর আগের যে অ্যাকচুয়াল ডাটা আছে সেই বিবেচনায় 2021 সালে বাংলাদেশের যে ইউএনসিডিপিতে যে বাংলাদেশের যে চেকটা হবে সেখানে বাংলাদেশ উতরায় যাবে, তাই না? তাহলে সেক্ষেত্রে কোভিড বিবেচনায় এবং আমাদের যেহেতু আপনার একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে বাংলাদেশের, আপনি ইউএনসিডিপির মেম্বার না, আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে এবং বাংলাদেশের অর্থনীতিবিদ হিসাবে আপনার কি মনে হয় বাংলাদেশের কি ডেফার করার প্রস্তাব করা উচিত কিনা? না, আমি প্রথম কথা জাকির, আমার আগের লেখার যদি ব্যাখ্যা দেন তাহলে আমি আপনাকে বলবো যে আমি ওই লেখাতে কোনো সময় বলি নাই ডেফার করা উচিত, আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। আচ্ছা আচ্ছা। তখন আমার পুরো গবেষণা শেষ হয়নি এবং সেই সময় আমার অনেক সহকর্মী বলেছেন যে বিশেষ করে তখন রপ্তানি বাণিজ্যের যে ধস নেমেছিল এপ্রিল মে জুন মাসের দিকে, সেখানে তখন ওনারা বলেছেন যে আমাদের এটাকে পিছিয়ে দেওয়া উচিত। কিন্তু এখন আমি আজকে গত 2-3 মাসের গবেষণার ভিত্তিতে আপনাকে বলতে পারি যে বাংলাদেশের এইটার পিছানোর প্রয়োজন নাই এবং পিছনের প্রয়োজন সুযোগও নাই, এবং ওই সুযোগ আছে যে আমরা বের হয়ে যাব। সেহেতু এটাকে আমাদের আলিঙ্গন করা উচিত শক্ত অবস্থান থেকে। এখন আমি যে পদ্ধতিতে বলছি, আপনি কোভিডকে ব্যবহার করতে পারতেন দুই ভাবে। হয় আপনি ব্যবহার করতেন, আপনি লোকের করুণা ভিক্ষা করে আপনি এটাকে পিছিয়ে দিয়ে আপনার উত্তরণটাকে পিছিয়ে দিয়ে আপনি ওখানে করুণা ভিক্ষা করতে পারতেন। আরেকটা করতে পারেন, আপনি শক্তিশালী অবস্থানের থেকে বলতে পারেন যে আমি কোভিডকে মোকাবেলা করে আগামী দিনে আগাচ্ছি, আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব আছে আমাকে এইটার পিছনে দাঁড়ানো। সেহেতু আমি ওই যে আন্তর্জাতিক উত্তরণকালীন কর্মসূচির কথা বলছি, এইটা কোভিডের যুক্তিতে আরো যৌক্তিক এবং শক্তিশালী করার ব্যাপার। এই জন্যই তো বলছি যে কর্মসূচিকে পুনর্বিবেচনা করতে হবে, উজ্জীবিত করতে হবে। এখন পর্যন্ত কোভিডের বিবেচনায় আমরা নতুন কি চাচ্ছি, একটা তো উদাহরণ আপনাকে বললাম, ভ্যাকসিন হলো সবচেয়ে একটা বড় উদাহরণ। ভ্যাকসিনটা আমি ওই কর্মসূচির অধীনে স্বল্পোন্নত দেশ হিসেবে আমি পাবো, আমি যদি বের হয়ে যাই পাবো না, এইটাকে দেখতে হবে। সেহেতু আমি বাংলাদেশকে জন্য মনে করি এখন এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার উত্তরণকালীন দাবিনামাটাকে খুব দ্রুততার সাথে নিয়ে আসা উচিত। সেখানে বাণিজ্য, আমার উন্নয়ন, অর্থ, আমার ওখানে মেধাস্বত্ব আইন, ওখানে আমার প্রযুক্তি, ওখানে আমার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়াদি, ওখানে আমার ই কমার্স, ওখানে আমার ডিজিটাল প্রযুক্তি ইত্যাদি সমস্ত সামগ্রিকতায় এই দাবিনামাটা করা উচিত। এবং স্বল্পোন্নত দেশের পক্ষ থেকে যদি বাংলাদেশ না করে আর কোনো দেশে কিন্তু এই সক্ষমতাটা নেই। সেহেতু এটা বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে এই জায়গাটাতে। এইটি বাংলাদেশের এখন ঐতিহাসিক দায়িত্ব। থ্যাংক ইউ। আর কিছু ছিল? না, আমার এটুকুই। থ্যাংক ইউ জাকির, ভেরি গুড কোয়েশ্চেন। আর যদি কারো কিছু না থাকে তাহলে এখানে প্রতীক জিজ্ঞেস করছেন, কোভিডের অভিজ্ঞতাতে দারিদ্র বাড়ছে, মানুষের আয় কমছে, এই পরিস্থিতিতে উত্তরণ কতটা বাস্তবসম্মত হবে তা প্রশ্ন থেকে যায়, কিন্তু বাংলাদেশ কি নেতৃত্ব দিতে সক্ষম? এখন এটি আমি একটু বললাম যে আপনার কোভিডের আঘাতে দারিদ্র বাড়ছে, আয় কমছে, কিন্তু আপনি যেই সূচকের উপর নির্ভর করে উত্তরণ করেন সেই সূচকে কিন্তু আপনি উতরে গেছেন, উতরে যাবেন বলে মনে হচ্ছে। তাহলে এই প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে যদি দারিদ্র বাড়ছে এবং এখন তো আমরা হিসাবে বলছি যে বৈষম্যও বাড়ছে, তাহলে এইগুলোকে মোকাবেলা করার জন্য আপনি আন্তর্জাতিক সমর্থন এবং দেশের উন্নয়ন কৌশল কি হবে এইটি পুনর্বিবেচনার প্রয়োজন। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে, আপনার এসডিজি বাস্তবায়নের পরিকল্পনার পুনর্বিবেচনা হবে, প্রেক্ষিত পরিকল্পনা হচ্ছে, এগুলির ভিতরে এগুলিকে স্থাপন করতে হবে এবং এগুলি স্থাপন করাটাই, সমন্বয় করাটা, একটি যৌক্তিক অবস্থানে আসাটাই এখন এই মুহূর্তে খুব প্রয়োজন। আমি সেইটারই প্রাতিষ্ঠানিক উদ্যোগকে জোরদার করার ক্ষেত্রে, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে আগের যে চিন্তাটা ছিল সমস্ত
মন্ত্রণালয়ের উপরের থেকে যদি সমন্বয় করতে হয়, সেই করার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তি হিসেবে নেতৃত্ব দেওয়ার প্রয়োজনীয়তাটা রয়েছে। আমি সেইটি আকাঙ্ক্ষা করছি। আর আজকে এই কথাটা বলা তো এই জন্যই যে আপনাদের সাথে এই কথাটা বলে সামাজিকভাবে নীতি প্রণেতাদের কাছে জোরদারভাবে এই কথাটা নিয়ে যাওয়া যে বাংলাদেশকে এই ব্যাপারে ঘরও গুছাতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্বও দিতে হবে। জসিম ভাই আর হাত কিছু? তুলেছেন, নিউ এজের জসিম ভাই। জি দাদা, আমি একটা প্রশ্ন করতে চাই। আসলে এটা অনেকটা জাকির ভাইয়ের প্রশ্নের। হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি জসিম হ্যালো, ভাই, শুনতে পাচ্ছি। মুস্তাফিজ, তুমি কিছু বলবে নাকি? স্যার জসিম ভাই কথা বলছেন স্যার, নিউ এজ থেকে। স্যার একটু কানে হেডফোনটা লাগাবেন স্যার। মুস্তাফিজ আছো? দেবপ্রিয়, হ্যাঁ আছি। ওই জসিম প্রশ্ন করেছে, স্যার একটু কানে জসিম প্রশ্ন করেছে জি একটা। জি দাদা, জসিম, আমার একটা হ্যাঁ বলেন। জি, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। এটা অনেকটা জাকির ভাইয়ের প্রশ্নের আরেকটু এক্সটেনশন আর কি। সেটা হচ্ছে, একটা তো কোভিড এর প্রভাব আছেই, কিন্তু আরেকটা গ্রুপ বিভিন্ন সেকশন থেকে বলতেছে যে ধরেন বাংলাদেশ যে গ্রাজুয়েশনের পরে যে বাণিজ্য সুবিধাগুলো তো হারাবে, প্লাস যে এত বছর ধরে দেশে এত সুযোগ সুবিধা সত্ত্বেও কোনো বিনিয়োগ যেভাবে আসেনি, তো গ্রাজুয়েশনের পরে এমন কি হবে যে বাড়তি বিনিয়োগ আসবে? সেই সম্ভাবনা তো ওভাবে নেই। তাহলে শুধুমাত্র স্ট্যাটাসের জন্য, মানে সামাজিক বা বিশ্বব্যাপী যে আমরা আর এলডিসি নেই, শুধু এই স্ট্যাটাসের জন্য গ্রাজুয়েশনটা দরকার আছে কিনা, এই ধরনের একটা প্রশ্ন অনেকে করে আর কি। তো না, এই বিষয়টা আপনারা হ্যাঁ আমি কিভাবে দেখবেন? আপনার মানে আশঙ্কাটা তো কম ঠিকই আছে। কারণ হলো যে আমি তো বললাম যে ট্যাক্স যদি না বাড়ে, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ যদি না বাড়ে, যেটা অন্যান্য দেশে বেড়েছে এবং তার ফলে তারা টেকসই হয়েছে, তাহলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে সমস্যা হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ হলো বিনিয়োগযোগ্য সম্পদ যদি না থাকে, বৈদেশিক আয় যেখানে কমে যাবে, রেমিটেন্স যেখানে ভঙ্গুর অবস্থায় থাকে, সেখানে এটা সমস্যা হবে, এটা আপনার। কিন্তু আসলে তো এখন শুধু স্ট্যাটাসের জন্য না, আপনি তো সংখ্যার দিক দিয়ে আপনি অর্জন করে ফেলেছেন। এখন আপনার যদি জাতীয় আয় যদি গত 10 বছরে যদি আপনার 5, 6, 7, 8 করে বেড়ে থাকে, এখন তো আর যদি 2000 টাকা যদি $2000 মাথাপিছু আয় হয়ে থাকে, এখন আপনি কিভাবে বলবেন যে আমি স্ট্যাটাসে নাই? তাহলে তো আপনাকে ফিরে যেতে হবে যে আসলে $2000 মাথাপিছু আয়, এটা সঠিক হিসাব কি হিসাব না, সেটা তো ভিন্ন বিষয়। এটা তো আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আপনি আলোচনা করতে পারবেন না। সেহেতু আপনার এই মুহূর্তে ইয়েতে কি বলে ওই উত্তরণকালীন আন্তর্জাতিক সহায়তা পাওয়া এবং দেশের ভিতরে পুনর্গঠন পরিবর্তন বিবেচনা করা ছাড়া আর তো কোনো উপায়ন্তর তো আমি এই মুহূর্তে দেখি না। কারণ সংখ্যায় মিলে গেলে পরে আপনি তো বলতে পারবেন না যে আমার সংখ্যা মিলেছে কিন্তু আমি যাব না, যেটা টুভালু বলেছে, ভানুয়াটু বলেছে, ওই সমস্ত দেশগুলো যাদের ওখানে সুনামি হয়েছে, বাংলাদেশ কি যুক্তিতে এটা বলবে? এটা তো বলার প্রশ্নই ওঠে না, এবং রাজনৈতিক মনোভাবও সেটা না। আপনি যদি বাজেটের ভাষা দেখেন তাহলে ওটা বুঝবেন, এসডিজির ভাষা দেখেন, আমার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার ভাষা দেখেন, রাজনৈতিক ভাষা খুব পরিষ্কার, বাংলাদেশ এই দিকে আগাচ্ছে। সেই তো আমাদের জোরটা দিতে হবে দেশের ভিতরে পরিবর্তনগুলোকে কিভাবে ভালো করে করা যায়। আর এখানে প্রশ্ন দিয়েছিলেন গোলাম সামদানি। গোলাম সামদানি প্রশ্ন দিয়েছিলেন ক্ষতিগ্রস্ত হবে, হ্যাঁ সরি, বের হলে আমরা সুবিধা থেকে বঞ্চিত হব, আর বের হলে কি কি সুবিধা পাবো? বের হলে পরে যেই সুবিধাটা হলো সেটা অন্যান্য উন্নয়নশীল দেশ যা সুবিধা পায় সেটা হবে। কিন্তু যেটা বলা হয় সেটা হলো যে ধরেন আপনার ক্রেডিট রেটিং আগে খুব ধরেন দুর্বল ছিল, কারণ হলো আপনার দেশ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয়েছে, যেহেতু স্বল্পোন্নত দেশ ছিল। সেহেতু ঝুঁকিপূর্ণ দেশ বিবেচিত হওয়ার কারণে আপনি যখন আন্তর্জাতিক বাজার থেকে আপনি ঋণ নিতে গেছেন, তখন আপনার সুদের হার বেড়ে গেছে। তো আগামী সেটার ফলে আপনার বিনিয়োগ বাধা অনেক বেশি মানে সাশ্রয়ী হয়নি। তো আগামী দিনে যদি আপনার স্বল্পোন্নত দেশের থেকে বের হয়ে যায়, তাহলে আমার যে ক্রেডিট রেটিং, আমার আন্তর্জাতিক বাজার যেভাবে আর্থিক বাজার আমাকে মূল্যায়ন করবে আর একটু ইতিবাচক ভাবে, অর্থাৎ আমি কম সুদে হয়তো আন্তর্জাতিক বাজার থেকে টাকা আনতে পারবো। এই জন্য এই সমস্ত দেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বেড়েছে। তো কিন্তু সেটাকে সুবিধা নিতে হলে তো আরো অন্যান্য অনেক পরিপূরকের সাথে বিষয় আছে। ব্যবসায় খরচ কি হবে, ইজ অফ ডুইং বিজনেস, আপনার চিটাগং পোর্ট কেমন করে চলবে, লাইসেন্স পেতে কি সময় লাগবে,
আপনার শিক্ষার মান কি হবে, এখানে ব্যবস্থাপনাগত মানুষের আছে কিনা, প্রকৌশলের শিক্ষা কিরকম, ইত্যাদি ইত্যাদি তো বিষয়াদি থাকবে। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো কেমন সেটাও এটার সাথে থাকবে, সেগুলি এগুলির সাথে যুক্ত হবে। যেহেতু সুবিধা যেগুলি থাকে সেই সুবিধাগুলো অনেক বেশি মানে আপনার সেই অর্থে তাত্ত্বিকভাবে থাকে। এটাকে বাস্তবে নিতে হলে আমাদের প্রস্তুতি এবং আমাদের ইচ্ছা, আমাদের সক্ষমতা অনেক গুরুত্বপূর্ণ হবে বলে মনে হয়। আর কিছু? একজন হাত তুলেছেন, নামটা দেখতে পাচ্ছি না, নাম্বার দেখতে পাচ্ছি। উনি নাম্বারে আছেন, হ্যাঁ বলেন, সামনে আসেন। 878231955539। কে ছিলেন? আপনি নাকি? 39, হ্যাঁ বলেন। আপনার আনমিউট করেন। শুনতে হ্যাঁ পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছি না আপনাকে, বলেন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না। আপনি আনমিউট করে বলেন। মাইক্রোফোন খুলতে হবে। আমার মনে হয় উনি বলতে পারছেন না স্যার, আমরা আগে না, ঠিক আছে ঠিক আছে, আর কিছু না থাকলে আমরা শেষ করে দেব। মুস্তাফিজ কিছু বলবা নাকি? না ডক্টর ঠিক আছে, রাখুন। ভালো জানলাম অনেক কিছু, এখন আবার আরেকটা ডিসকাশন শুরু করার দরকার নাই। আর কারোর কিছু ছিল নাকি? এখানে আমি অনেককে দেখতেছি পরিচিত, জাহাঙ্গীর শাহকে দেখছি, আফরোজ রূপাকে দেখছি, আমি যমুনা টেলিভিশনের কে আছেন আমি জানি না, ওখানে হাসিফ আমান, উনি কোন প্রতিষ্ঠানের বলতে পারবো না। জাহাঙ্গীর, এটিএন নিউজ দেখছি। ঠিক আছে, আর কিছু না থাকলে তাহলে আমরা শেষ করি। অনেক ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে পারবেন। অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের যে কোনো সময় সিপিডিতে কলিগসদের এবং আমাদের সাথে আলাপ করবেন। ভালো থাকেন। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা সিটিজেন্স প্ল্যাটফর্মের ফেসবুকে লাইভ হয়েছে, ওখানে আপনি ভিডিওটা পাবেন। এছাড়া আমরা কিছুক্ষণের মধ্যে ইউটিউবেও তুলে দেব সিটিজেন্স প্ল্যাটফর্মে। ওকে, থ্যাংক ইউ। আর যারা এসেছেন তারা তো এটা কি ইয়েতে কি বলে এইখানে পাচ্ছেন নাকি? যারা রেকর্ড করেছেন তারা পাবেন স্যার, না হলে ওই ফেসবুক থেকে দেখে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। ওকে, থ্যাংক ইউ, বাই। থ্যাংক ইউ দেবদা। বলেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তারা লাইভটা বন্ধ করে